শিক্ষক দিবস উপলক্ষে আমার সকল হোমিওপ্যাথি জগতের সকল ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ী এবং চিকিৎসকবৃন্দ যারা আমাকে ফলো করেন, দীর্ঘ 40-45 বছর ধরে হোমিওপ্যাথি শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে যে জ্ঞান অর্জন করতে পেরেছি তার নির্যাস বিতরণ করতে চাইছি। আজকের টপিকে বলেছিলাম একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কি কি জ্ঞান থাকা উচিত বা তার করণীয় কিভাবে একজন কৃতি চিকিৎসক হওয়া যায় বা চিকিৎসকের কি কি গুণাবলী থাকা উচিত, সেই পয়েন্টগুলি আমি আলোচনা করছি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা আমি আলোচনা করছি। আমি প্রথমে বলবো যে ফিজিশিয়ান এবং প্রেসক্রাইবারের মধ্যে পার্থক্য আছে। প্রেসক্রাইবার একজন হয়তো ভালো একটা প্রেসক্রিপশন করলো, হি ইজ এ গুড প্রেসক্রাইবার, কিন্তু ফিজিশিয়ান ইজ মোর দ্যান এ প্রেসক্রাইবার। ফিজিশিয়ান ইজ মোর দ্যান এ প্রেসক্রাইবার। ফিজিশিয়ানের অনেক গুণাবলী থাকা উচিত। একজন চিকিৎসকের অনেক মানবিক সত্তা থাকা উচিত। So prescribing of the proper remedy is a part of a physician's function. ফিজিশিয়ানের অনেক গুণাবলীর মধ্যে, অনেক কাজের মধ্যে প্রেসক্রিপশন করা একটা আর্ট, একটা পার্ট। Unfortunately, many of our homeopathic physicians বা homeopaths remain very good prescribers but not a good physician. ফিজিশিয়ানের গুণ কি কি থাকা উচিত? নাম্বার 1, ধৈর্য। The first attribute that is essential for a physician is patience. আনলিমিটেড পেশেন্স, অসম্ভব ধৈর্য রাখার দরকার। রোগী কটু কথা বলছে, রোগী খারাপ কথা বলছে, খুব ব্যস্ততা রয়েছে, রোগী তাড়াহুড়ো করছে, সামাজিক বা পারিবারিক অন্য কোনো তাড়া আছে, কিন্তু তবু চিকিৎসককে ধৈর্য রাখতে হবে। He must, in fact, inexhaustible patience in dealing with the patients. Nothing that the patient says or does should ever irritate him. তাকে উত্তেজিত হবে না। Even apparently relevant words and acts of the patient should be tolerant. তার আমি প্রথম কথা বললাম, একজন চিকিৎসকের অসীম ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে অনেক রোগীকে হারাতে হবে। নাম্বার 2, the patient should have the quality of alertness and attentiveness. রোগীকে খুব অ্যালার্ট হতে হবে, খেয়াল রাখতে হবে সব দিকে।
রোগী অনেক সময় অনেক ইম্পর্ট্যান্ট সিমটমকে ক্যাজুয়ালি বলে, অনেক ক্যাজুয়াল সিমটমসকে খুব বেশি দাম দেয়। হিজ মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম হি এক্সপ্রেস ইন মোস্ট ক্যাজুয়াল ওয়ে, সো উই শুড অলওয়েজ বি অ্যালার্ট অ্যাবাউট দিস। রোগীর ক্যাজুয়াল বলার মধ্যে থেকেই একটা আসল সিমটম বেরিয়ে আসে। আবার অনেক অপ্রয়োজনীয় সিমটম রোগী অত্যন্ত জোর দিয়ে বেশ সুন্দর করে বলতে চায়। রোগীর পেটে গ্যাস হচ্ছে, অস্বস্তি হচ্ছে, ঢেকুর উঠছে, বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে, অল দিজ আর আমরা বুঝতে পারলাম গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার। কিন্তু রোগী এগুলোকে খুব সুন্দর করে বলার জন্য খুব ব্যস্ত। দাঁড়ান ডাক্তারবাবু, আরেকটু দাঁড়ান, আরেকটু বলার আছে। আমার গলার এখানটা ভীষণ জ্বালা করে, কি বলবো আপনাকে, আর ঢেকুর ওঠে। আচ্ছা বুঝেছি, না বুঝলে হবে না, আরেকটু ভালো করে শোনেন। আর কি হয় জানেন, আর মানে চাপ বেঁধে আছে। এগুলো 5 মিনিট সময় নষ্ট করলো, কিন্তু পিকিউলার আনকমন সিমটম আপনার দরকার। কিন্তু যেই একটু ঠান্ডা জল খেয়েছি, তাড়াতাড়ি করে আমি জল আনতে বলি, একটু ঠান্ডা জল খেলেই মোটামুটি সাময়িক কমে। এই জিনিসটা পিকিউলার আনকমন আমার পক্ষে। হার্টবার্ন, অ্যাসিডিটি, ইসোফেজিয়াল রিফ্লেক্সের যে সিমটম, সব কিছু কমছে একটু ঠান্ডা জল পেলে। সো ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার, অ্যামিলেশন যদি পার্টিকুলারে পাই ভালো, না হলে ইন জেনারেল আমাকে নিতে হবে ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার অ্যামিলেশন। কিন্তু রোগী এইটাকে গুরুত্ব দেয়নি। রোগী কমন সিমটমগুলিকে খুব সুন্দর করে 5 মিনিট 10 মিনিট ধরে বলতে চাইছিল, কারণ রোগী ওই কমন সিমটমগুলো, ওই সিমটমগুলিতে বেশি ভুগছে, ওটাই তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাহলে অপ্রয়োজনীয় লক্ষণগুলো, কমন লক্ষণগুলো, রোগের লক্ষণগুলো সিরিয়াসলি বলছিল। আর আমার যেটা দরকার পিকিউলার আনকমন, কিছু ঠান্ডা জল খেলেই কমে যাচ্ছে, সেটা খুব ক্যাজুয়ালি বলছিল। ইট ইজ দ্য ডিউটি অফ এ ফিজিশিয়ান টু ফাইন্ড আউট দ্য পিকিউলার আনকমন সিমটমস from the narrating of the patient by his alertness and attentiveness. এই প্রসঙ্গে আসে অবজারভেশন। দি ফিজিশিয়ান, স্পেশালি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকের কথা বলছি, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান উইল বি এ গুড অবজারভার। তাকে প্রত্যেকটা মাইনর সিমটমকে লক্ষ্য করতে হবে। Every minor symptoms in the condition of the patient, it should be looked after. The homeopathic physician takes into consideration far more minor details than the allopathic friends. Allopathic চিকিৎসকদের এত মাইনুট অবজারভেশন করার দরকার হয় না। তাই অ্যাপ্রোজম 84 হ্যানিম্যান পরিষ্কার বলে দিয়েছেন, the physician should have a good observer. রোগীকে কেস টেকিং করার পরে বা কেস টেকিং করার সময় দেখা যাচ্ছে তার বাঁ দিকের চোখটা খুব লাফাচ্ছে। ব্লিঙ্কিং অফ দ্য লেফট আই, পিকিউলার আনকমন সিমটম। সে সমানে বসে পা দুটি খুব নাচাচ্ছে। মেডোরিনাম জিঙ্কামেট ন্যাট্রামিউট আমাদের মনে করিয়ে দিচ্ছে, তার মানে সেই ওষুধ দিতে হবে তা নয়, কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে। মাইনুট অবজারভেশনস। পিউপিলস খুব ছোট হয়ে গেছে, কন্ট্রাক্টেড, পিন পয়েন্টেড হয়ে গেছে। ওপিয়াম। সামনের দিকে অসকালটেশন দিলে খুব র্যাল শব্দ পাচ্ছি, যেই সাইড করে দেখতে যাচ্ছি আর শব্দ নেই। ওপিয়াম। সো অবজারভেশন হোমিওপ্যাথি পুরো চিকিৎসা ব্যবস্থা, এবং সাকসেসফুল হোমিওপ্যাথ হতে গেলে অবজারভেশন is a very, very important symptom. Observation. Alternate flushings of the face, একবার লাল হয়ে যাচ্ছে,
একবার ফ্যাকাশে হয়ে যাচ্ছে। দ্য সিমটমস অফ ফেরামেট। এই অবজারভেশনের উপরে আমাদের শ্রদ্ধেয় ডক্টর ভোলানাথ চক্রবর্তী একবার কনফারেন্সে বলেছিলেন যে অল্টারনেট ফ্লাশিংস অফ দ্য ফেস, একবার লাল একবার ফ্যাকাশে, I prescribed Ferrometricum 202 dose and the patient was cured. So observation is a very, very important. Only spasms of the facial muscles, Miguel is the remedy. So observation is very, very important. অবজারভেশনের অনেক উদাহরণ দেওয়া যায় এবং এই পিকিউলার আনকমন সিমটমসের উপরে আমি রেপার্টরি বের করছি, খুব খাটছি, কিন্তু অসংখ্য রোগীর চাপে আমি পেরে উঠছি না। সবাই ওই মোটা রেপার্টরি নিয়ে পাতার পর পাতা ঘাঁটছে, নানা রকম মিসলিডিং শেখাচ্ছে ফেসবুকে দেখি, কিন্তু রেপার্টরি যে আসল কজেশনস, পিকিউলিয়ার সিমটমস, পিকিউলিয়ার সেন্সেশনস, পিকিউলিয়ার অ্যাগ্রাভেশনস, পিকিউলিয়ার অ্যামিলিরেশনস, এগুলো নিয়ে কেউ মাথা ঘামায়নি। এই পার্টিকুলার বা ইন্ডিভিজুয়াল পার্টগুলোর উপরে রেপার্টরিতে হাত দিয়েছি। অপ্রয়োজনীয় লক্ষণ, অপ্রয়োজনীয় সিমটম অহেতুক আলোচনা করে, সময় নষ্ট করে, অনেকের প্র্যাকটিক্যাল নলেজ কম থাকার জন্য, রোগী দেখার অভিজ্ঞতা কম থাকার জন্য, প্র্যাকটিস অফ মেডিসিনের বা অ্যালার্ট সাবজেক্টে কোনো দখল না থাকার জন্য নানান রকম গুজগুবি আজগুবি শিক্ষা দিয়ে চলেছে, বড় বড় মাস্টার সাজার চেষ্টা করে চলেছে। আমি লক্ষ্য করি এতে ক্ষতি ছাড়া উপকার কিছু হয় না। ফেসবুকে শেখানোর জন্য, ফেসবুকে মাস্টার সেজে শেখানোর জন্য যেন একটা বিরাট প্রতিযোগিতা। এই 3 দিনে নাকি আবার একটা রেপার্টরি কোচকে শেখাবে, এইরকম চলে। অনেকগুলো গ্রুপ খোলা থাকে, হঠাৎ মোবাইল খুললে দেখি তাদের ক্লাস হচ্ছে। আমার তো অত ইন্টারেস্ট নেই, তাদের কাছ থেকে অহংকারের কথা নয়, অত শিক্ষারও প্রয়োজন নেই। দেখি একটু লক্ষ্য করি কি বলছে। আমি গতকাল রাত্রেই একটা হোমিও গ্রুপ, কি নাম যেন ভুলে গেছি, সেখানে শিক্ষা লাভ হচ্ছে। ওই বক্স করে করে ছবি থাকে 5 জন 7 জন, কী যেন বলে ওটাকে, গুগল কী যেন বলে, যে একজন বলছে তার ছবি থাকে, আরও 5-7 জন শুনছে তার ছবি থাকে। দেখছিলাম এক ভদ্রলোক রেপার্টরি শেখাচ্ছে, রুব্রিক শেখাচ্ছে। কি না বলো তো, পাথর মুখের মধ্যে ঢুকায় কে, কোথায় পাবে? শিক্ষার শেষ নেই, কোনো শিক্ষাকে অবহেলা করছি না। বলল মাইন্ডের ডিলিরিয়ামে পাবে, মাউথ পুট স্টোনস ইন, দেখো মার্কুরিয়াস 19 পাতায় আছে, কি কাজে লাগে? কে কোন ডিলিরিয়াম, জ্বরের মধ্যে ডিলিরিয়াম মানে কি? ডিলিরিয়াম মানে ঘোর। ঘোর মানে কি? নর্মাল নয়, অ্যাবনর্মাল অবস্থায় কি একটা পাথর মুখে ঢুকাচ্ছে, মার্কুরিয়াস লেখা আছে 3rd গ্রেডে, সেইটা সময় নষ্ট করে যদি শেখায়, আর সেটাই সময় নষ্ট করে যারা শেখে, তা হোমিওপ্যাথির তো এই জন্যেই 12টা বাজছে। একটা মানুষ ঘোরের মধ্যে পাথর মুখে দিচ্ছে, মার্কুরিয়াসে লেখা আছে, কবে কে কোথায় পেয়েছিল, রেপার্টরিতে সব যোগ করেছে, ইট ইজ এ ডিকশনারি। সেটা যদি শেখাতে হয় আসল জিনিস বাদ দিয়ে, মার্কুরিয়াস ম্যাথমেটিকা শেখালাম না, যে প্রচুর ঘাম, প্রচুর জল পিপাসা, জিভ মোটা থলথলে, দাঁতের দাগ থাকবে, মুখ দিয়ে লালা পড়বে, ডান দিকে রোগের বৃদ্ধি হবে, তার একটা কাঁপুনি ভাব থাকবে, ট্রিমার, বারবার প্রস্রাবের বেগ থাকবে, রাত্রের দিকে সব কষ্ট বাড়বে, ঘাম হলে সব কষ্ট বাড়বে, বিছানার গরমে সব কষ্ট বাড়বে। এইটাই না হলে কি মার্কুরিয়াস প্রেসক্রিপশন করা যাবে? তাহলে রেপার্টরি মাস্টারমশাই শেখালেন, বলো পাথর মুখের মধ্যে ঢুকাচ্ছে, দেখে নাও, শিখে নাও মার্কুরিয়াস। এগুলো হোমিওপ্যাথির অবমূল্যায়ন, হোমিওপ্যাথির ক্ষতি। কি কাজে লাগবে? ঘোরের মধ্যে কে পাথর মুখে দিচ্ছে দেখে মার্কুরিয়াস প্রেসক্রিপশন করবেন?
মার্কুরিয়াসের এইসব সিমটমগুলো লাগবে না। ওই গ্রুপে আর একদিন আমি শুনেছিলাম, হোমিও দর্পণ বোধহয় নাম, এরকম মাস্টারমশাই শেখাচ্ছেন, বলো তো জ্বরের মধ্যে হাই তোলে কোন ওষুধ? কেউ বলতে পারেনি। মাস্টারমশাই শেখালেন স্লিপ ইয়নিং। তা স্লিপের মধ্যে ইয়নিং আছে, হাই তোলা। ঘুমের সাধারণত বলা হয় ঠিক মতো না হলে, অক্সিজেন ঘাটতি হলে ব্রেনে হাই তোলে। তাহলে জ্বরের মধ্যে হাই তোলে ইয়নিং, ঘুমের মধ্যে হাই তোলে। জ্বর হলে ঘুমের মধ্যে উনি দেখাচ্ছেন হিট ডিউরিং। হিট ডিউরিং মানে জ্বর নয়, জ্বরের একটা স্টেজ। ম্যালেরিয়া জ্বরের 3টে স্টেজ ছিল। যখন শীত করে, ম্যালেরিয়া জ্বরের নিয়ম হচ্ছে শীত করে জ্বর আসে, তার নাম চিল স্টেজ। প্রচণ্ড গরম হয় শরীর, হিট স্টেজ, জ্বর চলে যায়, তাকে বলা হয় সোয়েট স্টেজ। তাহলে ওই হিট স্টেজ, যখন খুব গরম হচ্ছে শরীর, জ্বর কমতে আরম্ভ করেছে, তখন হাই তুলছে, সেটা কি নর্মাল জ্বরে ধরব? ম্যালেরিয়ার হিট স্টেজ লেখা আছে, তিনি এক্সপ্লেনেশন দিলেন জ্বর। এইরকম ভুল শিক্ষা আমাদের হচ্ছে, সেই জন্য আমাদের এগুলো জানতে হবে। অবজারভেশন জানতে গেলে প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ, অন্যান্য বিষয়ের নলেজ জানতে হবে। হোল বডি হট, সারা শরীর গরম কিন্তু পাগুলো ঠান্ডা। আর্নিকা, যেখানটায় রোগ হয়েছে, ব্যথা হয়েছে, সেই জায়গাটা ঠান্ডা। লিডাম্প্যার, যেখানে রোগ হয়েছে সেই জায়গাটা শুকিয়ে যাচ্ছে। লিডাম্পাল, সারসাপেরিলা ইটসেট্রা। ব্লাডার, ইউরিনারি ব্লাডারের জায়গাটায় ঠান্ডা আর সমস্ত শরীর গরম। তলপেটে সিম্পাইসিস পিউবিসের উপরে ঠান্ডা আর সারা শরীর গরম। দিস পিকুলিয়ার সিমটম ইজ ফাউন্ড ইন লাইসিন। সো ফিজিশিয়ানের রোগীর চলা অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, কেস টেকিং করা অবস্থায়, রোগীর সাথে রোগীর বাড়িতে যাওয়া অবস্থায় সবসময় পিকিউলিয়ার আনকমন সিমটম লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড ইট ইজ পসিবল অনলি বাই অবজারভেশন। তাহলে আমি বললাম চিকিৎসকের আরেকটা মেন পার্ট, হোমিওপ্যাথিক চিকিৎসকের অবজারভেশন। রোগীকে দয়ালু হতে হবে, সিম্প্যাথেটিক। কারো টাকা পয়সা কম আছে, দিতে পারছে না, গরিব মানুষ, অনুরোধ করছে, ইউ শুড অ্যাপ্লাই ইউর সিম্প্যাথেটিক মাইন্ড, দয়া মায়া। কারোর কোনো সব দিক দিয়ে, আমি যেমন কোনো বাইরে রোগী হলে তাকে আমার ফোন থেকে ট্যাক্সি ডেকে দিই, বৃষ্টি হলে যেতে পারছে না, ছাতা থাকলে দিয়ে দিই। সমস্ত দিক দিয়ে রোগীকে সিম্প্যাথেটিক হতে হবে। ডাক্তারকে সিম্প্যাথেটিক হওয়ার দরকার। মানুষকে দয়া মায়া মমতা প্রদর্শন করতে হবে। এটা আমি মনে করি চিকিৎসকের একটা কর্তব্য। আমার চেম্বারের বাইরে জুতো রেখেছে অনেকে, প্রচুর, খুব জোরে বৃষ্টি আসলো, অনেকের যেগুলো বুট জুতো, ভিতরে জল ঢুকে যাচ্ছে, তার অসুবিধা হবে। আমার কি ইন্টারেস্ট? আমি ডাক্তারি করছি, রোগী দেখছি, তোমাদের ব্যাপার আমার দেখার দরকার নেই। আমার মনে পড়ে গেল ওই লোকগুলো জুতো পরতে অসুবিধা হবে, সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যাদের বুট জুতোগুলো বাইরের দিকে আছে একটু ভিতরের দিকে টেনে নিয়ে পড়তে অসুবিধা হবে। শুধু টাকা পয়সা কমানো, রোগীর সব রকম স্বাচ্ছন্দ্য দেখা, রোগীরা ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অসুবিধা হয়। এখানে কাছাকাছি চায়ের দোকান নেই, চায়ের মেশিন বসিয়ে দিয়েছি, 1 কাপ একটু রিল্যাক্স মানুষ পেতে পারে। তো এগুলো সবার সামর্থ্য অনুযায়ী, মানসিকতা অনুযায়ী। মন তো থাকবে, সামর্থ্য না থাকলেও সে মন কজনের থাকে। রোগীকে দয়ালু হতে হবে, চিকিৎসককে দয়ালু হতে হবে, সিম্প্যাথেটিক হতে হবে, এটা আমি বলবো। দি পেশেন্ট ইজ আফটার অল সিক, রোগী ভুগছে, অ্যান্ড হ্যাজ কাম ফর হেল্প, সাহায্যের জন্য আমাদের কাছে আসছে। এ সিক ম্যান অলওয়েজ নিডস হেল্প, সাহায্য চায়, তাকে সাহায্য করার প্রয়োজন আছে। দি ফিজিশিয়ান শুড সিনসিয়ার, তাকে দায়িত্বশীল হতে হবে। উই শুড কনসিডার দ্য পেশেন্ট অ্যাজ আওয়ার ওন কিট অ্যান্ড কিন, অ্যাজ আওয়ার ওন রিলেশনস, আমাদের নিজেদের
আপনজন, আপন মানুষ হিসেবে ভাবতে হবে। আমার বাড়ির মানুষের জন্য একরকম চিকিৎসা হবে, বাইরের রোগীদের জন্য অন্যরকম চিকিৎসা হবে, তা চলতে পারে না। আমি সবসময় এই কথাটাই বলেছি, রোগীকে নিজের বাড়ির মানুষ, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার সন্তান, সন্ততি হিসাবে মনে করতে হবে। একটা বড় হাইড্রোসিল হলে ওষুধে যাবে না। আমার ছেলের হলে বা আমার ভাইয়ের হলে আমি তাকে বলতে, আমি জানি যেটা ওষুধে যাবে না, অপারেশন করতে হবে। ওই রোগীটাকে অপারেশন করতে বললাম না, জানি কয়েকবার ওষুধ খাক, হ্যাঁ সেরে যাবে। এই চিটিং কারবার চলবে না। রোগীকে নিজের বাড়ির মানুষ মনে করতে হবে। একজন ভদ্রমহিলার প্রফিউজ মেনস্ট্রুয়েশন চলছে কয়েকদিন ধরে, দুর্বল হয়ে পড়েছে, এনিমিক হয়ে পড়েছে। ভাবতে হবে আমার ওয়াইফের হলে কী হতো, আমি কী পজিশনে থাকতাম। তাকে দাও লিখে দিলাম, এইটা না হলে ওইটা দেখুন, নেক্সট রোগী। নো, এইসব কমার্শিয়ালি ব্যবসায়িক মনোবৃত্তি, অমানবিক মনোবৃত্তি থাকলে হবে না। রোগীকে দয়ালু হতে হবে, সিনসিয়ার হতে হবে। টাকার পিছনে শুধু দৌড়ালে হবে না, এমন একটা দিন আসবে টাকা নিয়ে রোগী তোমার জন্য অপেক্ষা করবে। প্রথম জীবনে সবারই অসুবিধা হয়, টাকা পয়সার প্রবলেম থাকে, টাকা পয়সার বাঁচতে গেলে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়। তাই বলে অসৎ বৃত্তি অবলম্বন করলে হবে না। একটা সময় আসে যখন টাকা তোমার পিছনে দৌড়ে চলে আসবে। আমি এখন যতই তো, আমি চেম্বারে নামা মাত্রই 10-12টা ক্রনিক কেস, 3,000 টাকা ফিজ, এর গিয়েই দেখতে পাই 15টা নতুন পেশেন্ট তাদের কেস উইথ মানি অপেক্ষা করছে। কারণ আমি 40-45 বছর শ্রম দিয়েছি, পরিশ্রম করেছি, হোমিওপ্যাথিকে ভালোবেসেছি, সাধনা করেছি। তাই আজ চেম্বারে নামা মাত্রই আমার 10-15টি ক্রনিক কেস 3,000 টাকা ফিস দিয়ে অপেক্ষা করে। আমি টাকার পিছনে তো দৌড়াইনি, আমি মানুষকে ভালোবেসেছি, চিকিৎসা করেছি, দরজায় দরজায় চিকিৎসা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি মানুষের কাছে। All along my life, I was thoroughly dedicated to the sufferings of homeopath man, to the sufferers. তাই আজ আমাকে পিছনে ফিরে তাকাতে হয় না। The physician, তাই বলবো, the physician who never worries about money but only about his patient's welfare. যদি তোমার রোগীদের কর্তব্যবোধে তুমি গাফিলতি না করো, ইউ উইল ফাইন্ড দি রিওয়ার্ড, তুমি পরে পুরস্কার পাবে। সুনার অর লেটার, একটু দেরি হতে পারে কিন্তু তুমি পুরস্কার পাবে। সো দি ফিজিশিয়ান শুড অনেস্ট, আমি আগেই বলেছি, হি ইজ নট অনলি সিনসিয়ার বাট হি শুড বি অ্যান অনেস্ট পারসন। যেখানে হাইড্রোসিলটা সারাতে পারছি না, আমাকে পাঠাতে হবে। হোমিওপ্যাথিতে কমবে না, অ্যালোপ্যাথিক সার্জনের কাছে পাঠাতে হবে। উই ক্যান নট ডু এনিথিং, উই অনেস্টলি শুড অ্যাডমিট, আমরা স্বীকার করব। ডিসঅনেস্টি অ্যান্ড ইনসিনসিয়ারিটি উইল আলটিমেটলি বি ডিসকভার্ড বাই দ্য পেশেন্ট। রোগীর একদিন বুঝতে পারবে, সেদিন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, তার ভালোবাসার জায়গা তুমি হারিয়ে ফেলবে। The patient has no means of measuring these qualities of the physician. এইরকম কোয়ালিটিযুক্ত ফিজিশিয়ানকে কেউ ভালোবাসবে না। আমাদেরকে পড়াশোনা করতে হবে, উই মাস্ট স্টাডি অ্যান্ড কিপ আপ টু ডেট। রাত দিন পড়াশোনা করতে হবে। আমাদের মনে রাখতে হবে, উই মাস্ট রিমেম্বার দ্যাট দ্য ডিপ্লোমা অর দ্য ডিগ্রি দ্যাট ইজ গ্রান্টেড টু আস অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স অর কারিকুলাম, একটা কোর্সের পরে ডিএইচএমএস বা বিএইচএমএস বা এমডি, এরপরে যে সার্টিফিকেট আমরা পাচ্ছি, ফেসবুকে যারা বিজ্ঞাপন দিচ্ছে, এই যে সার্টিফিকেট পেলাম, আজ আমি ডাক্তার হলাম, মাঝে মাঝে দেখা যায় ইট ইজ নট এ সিল টু শো দ্যাট ইউর নলেজ ইজ ফুলফিলড। এটা প্রমাণ করে না তোমার জ্ঞান পরিপূর্ণ হয়েছে। ইট ইজ অনলি এ সার্টিফিকেট টু শো দ্যাট ইউ হ্যাভ রিকোয়ার্ড a minimum knowledge to practice, to entitle claim as a doctor in the society.
তোমাকে ডাক্তার হিসাবে সংস্থা, গভর্নমেন্টের হোক প্রাইভেট হোক, তোমাকে মান্যতা দিয়েছে। তোমাকে সমাজে যেমন বিয়ে বলে বস্তু আছে, বিবাহ তোমাকে ছেলে মেয়ে একসাথে থাকার মান্যতা দিয়েছে। কীভাবে তুমি থাকবে, এ জুতো মারবে, ও ঝাঁটা মারবে, এ দা মারবে, ও কুড়ুল মারবে, নাকি দুজনে গোলাপ নিয়ে ঘুরবে, সেটা তোমাদের ভবিষ্যতের ব্যাপার। কিন্তু তোমাদের একসাথে থাকার মান্যতা দিলাম সমাজ থেকে। এই সার্টিফিকেট তোমাকে মান্যতা দেওয়া হলো ডাক্তার হিসেবে বসার জন্যে। তুমি নিজেকে কতটা তৈরি করবে সে পরীক্ষা, সে সার্টিফিকেট এর পরে পাবে মানুষের কাছ থেকে। So we must remember that the diploma or the degree that is granted to us at the end of the medical course at graduation is not a seal to show our knowledge is complete, but only a certificate which shows that you have acquired the minimum knowledge to practice in homeopathy. তাই তোমাকে পড়াশোনা করতে হবে, বিভিন্ন মনীষীদের বই পড়তে হবে। বই পড়া নিয়ে এই প্রসঙ্গে আসে, কি বই পড়বো, কার বই পড়বো। রাত দিন ফেসবুকে যারা পড়াশোনা করে না, কত ম্যাথমেটিকা বেরোচ্ছে, কার বই কিনবো, এই ম্যাথমেটিকা কিনেছি, বাংলাদেশ থেকে ছেলেরা আসছে, কলকাতায় বইয়ের দোকানে ঝাঁপিয়ে পড়ছে, কী বই কিনবো, ওই বই কিনবো। কেউ বললো যে আমি একটা বই বের করেছি, আমার জন্য এক কপি রাখবেন রাখবেন রাখবেন। পাগল হয়ে যায়। তার ভিতরে কি আছে, তার কন্টেন্ট কি আছে, তার কতটা যোগ্যতা আছে, তার বই লেখার কতটা ক্ষমতা হয়েছে, তার নলেজের এবিলিটি কি তুমি জানো না। তুমি কেনার জন্য পাগল, সাজিয়ে রাখার জন্য পাগল। আর এত যে মেট্রিয়া করছো, ওখানে একখানা কেন্টের বই পড়লেই তো মিটে যায়। কেন্টের একটা ওষুধের মধ্যেই তো সব পাওয়া যায়। একখানা কেন্টের মেট্রিয়া পড়লেই তো সব পাওয়া যায়। আজকেই আমার এই পোস্টের পরে যদি দেখা যায় কেউ লিখলো যে নতুন ম্যাথমেটিকা লিখলাম, কবিতার ছন্দে ম্যাথমেটিকা, জীবন ছন্দে ছন্দে ম্যাথমেটিকা, ছবিতে ম্যাথমেটিকা, নতুন ম্যাথমেটিকা, নতুন আঙ্গিকে ম্যাথমেটিকা, নতুন ধাঁচের ম্যাথমেটিকা, মায়াজম দিয়ে ম্যাথমেটিকা, ওষুধের গ্রেড দিয়ে ম্যাথমেটিকা, আপনি লাফাতে আরম্ভ করলো, হুমড়ি খেয়ে পড়তে আরম্ভ করলো। আরে কেন্টের বই পড়লেই তো সব পাওয়া যাবে। ডিসক্রিপটিভ ম্যাথমেটিকা, একটা ওষুধের সব কিছুই তো গুছিয়ে লেখা আছে কেন্টের ম্যাথমেটিকায়। কেন্টের রেপার্টরিতে তো সব আছে। অনেক পরের ওষুধ নেই কেন্টের ম্যাথমেটিকায়, সেজন্য আমরা সিনথেসিস বা রবিন মার্ফি ব্যবহার করি, যারা কালেকশন করেছে কেন্টের মতন, কেন্টের সিস্টেমে, কেন্টের মধ্যেই ওষুধ কালেকশন করেছে। এই তো যথেষ্ট। কাল কেটে লিখলো যে আমি গ্রেড দিয়ে রেপার্টরি বের করলাম, অমুক রেপার্টরি, ওগুলো হুমড়ি খেয়ে পড়বে, কোনো প্রয়োজন নেই। অথেন্টিক বই, একটা অ্যালোপ্যাথিক চিকিৎসকরা বইয়ের জন্যে যত না পয়সা নষ্ট করে, হোমিওপ্যাথিক ছেলেরা, হোমিওপ্যাথিক ডাক্তাররা বইয়ের জন্যে হুমড়ি খেয়ে খেয়ে এত টাকা, অর্ধেক টাকাই তো বইয়ের পেছনে নষ্ট করে, যা অপ্রয়োজনীয়। কেউ লিখে দিল যে মায়াজম নিয়ে বই লিখছে, অমনি হুমড়ি খেয়ে পড়লো। পড়াশোনা কম থাকার জন্যে আমার দুঃখ লাগে। আমি যেখানে আমার নলেজ দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে রাত দিন পড়াচ্ছি, কোচিংয়ে আসছে না। কোচিংটা টাকার জন্য নয়, ফ্রিতে অনেকে বললো আমি করে দিচ্ছি, শেখাচ্ছি আসল বিদ্যা, সেখানে আসছে না। বই কেনার জন্য হড়ি করছে, এই গ্রুপে ঢুকছে, ওই গ্রুপে ঢুকছে, এই ভুল শিক্ষা লাভ করছে, এই ভুল বই পড়ছে, এই চলছে। শিখছে না, শেখার ইচ্ছা নাই। ছুটোছুটি, হুড়োহুড়ি, আসল বইয়ের মধ্যে ঢুকছে না, আসল পড়াশোনা করছে না। ফেসবুকে যেটা বললো সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিল। সো আপডেট পড়াশোনা করতে হবে। অরিজিনাল বই একটা দুটো বইয়ে যথেষ্ট। একটা প্র্যাকটিস অফ মেডিসিনের বই, ওই ম্যাথমেটিকা কেন্টের, ওই রেপার্টরি কেন্টের, আর হোমিওপ্যাথিক দর্শনটা বোঝার জন্য কেন্টের ফিলোসফি, ব্যাস, আর কিচ্ছু বই লাগে না। আর সার্জারি গাইনি তো আছে। সার্জারির মধ্যে কেপি দাসের ক্লিনিক্যাল সার্জারি, গাইনি
দাঁয়ের গাইনি, ম্যাথমেটিকা কেন্ট, রেপার্টরি কেন্ট, প্র্যাকটিস অফ মেডিসিন ডেভিডসন। বই লাগে না, এই হয়ে গেল, আর বই লাগে না। বই কিনছে, টাকা নষ্ট করছে, যে যা পাচ্ছে লিখছে, আমার 50 বছরের অভিজ্ঞতা, আমার 60 বছরের অভিজ্ঞতা, এই লিখছে, এই মানে কী বলবো আর। এই সব করে করে সময় নষ্ট, টাকা নষ্ট, শিক্ষার কিছুই হচ্ছে না। মায়াজম নিয়ে হুমড়ি খেয়ে পড়ছে, মায়াজম নিয়ে কত লেকচার, মায়াজম নিয়ে কত কচকাচানি, হ্যানিম্যানের লেখা কেউ মন দিয়ে পড়ছে না। সেই সময় গনোরিয়া, সিফিলিসের কোনো চিকিৎসা ভালো ছিল না। আঁচিল হলে কেটে দিত, গনোরিয়া হলে এটা ওটা খাইয়ে টাইয়ে রোগ চাপা পড়ত। তাই গনোরিয়া, আঁচিল, হ্যানিম্যান শুধু বলেছে যে আঁচিল জাতীয় উদ্ভিদ হলে সাইকোসিস, থুজা দিও। আর ওই রকম সিফিলিস রোগ হলে অন্য ওষুধে সারবে না, তাকে কিন্তু একবার মার্কুরিয়াস দিতে হবে, আর মার্কুরিয়াসে না সারলে নাইট্রিক অ্যাসিড দিতে হবে। একে বলেছে হ্যানিম্যান ভেনারেল ডিজিজ মায়াজম। মিটে গেল। এখন তো গনোরিয়া হচ্ছে না। আমার কাছে আঁচিল আসলে সাইকোটিক ভাববো, থুজা ভাববো, বা অন্য ওষুধ ভাববো। সিফিলিস তো নেই, তার মানে তো সিফিলিটিক মায়াজমের প্রশ্নই ওঠে না। আমার কাছে 1000টা রোগী আসে, একটাও সিফিলিস নেই, তার বাবার ছিল না, ঠাকুরদাদার ছিল না, তার দাদুর ছিল না, নানার ছিল না, তার বংশের ছিল, তার সিফিলিটিক মায়াজম কিসের? তাহলে তো আজকের দিনে সিফিলিস মায়াজম নেই। নাটক করে যাচ্ছে কারা? সাইকোসিস মানে আঁচিল। হ্যানিম্যান পরিষ্কার বলে গেছে, অ্যাপ্রোজন 79 পড়বে। আমি এখন ক্যামেরা তুলে দেখাতে গেলে ডিস্টার্ব হয় বলে আমি করছি না। ভেনারেল ডিজিজ মায়াজম, এই যে এখানে বইটা খুলে রেখেছিলাম যদি আমার কোনো প্রয়োজন হয় দেখানোর জন্য, আবার ক্যামেরা ঘোরাতে হয়। অ্যাপ্রোজন 79, সাইকোসিস, দ্য কন্ডাইলোমেটা ডিজিজ। সাইকোসিস মানে আঁচিল। অ্যাপ্রোজন 79, দ্য কন্ডাইলোমেটা ডিজিজ। অ্যাপ্রোজন 80, the one by the venereal chancre and other by the cauliflower-like growth. সাইকোসিস এবং সিফিলিস হ্যানিম্যান কি বলল? একটা হলো ভেনারেল শ্যাঙ্কার, গুটি গুটি উঠছে, যেগুলো শ্যাঙ্কার বলা হয় ঘা, এইটি হলো সিফিলিস মায়াজম অ্যাপ্রোজন 80-তে। আর একটা হচ্ছে কলিফ্লাওয়ার লাইক গ্রোথ। এই দুটো হচ্ছে সিফিলিস এবং সাইকোসিস মায়াজম। হ্যানিম্যানের সিফিলিস সাইকোসিস তাই বলেছে সিফিলিস, হ্যানিম্যানের লেখা সিফিলিস ফ্রম হ্যানিম্যানস ক্রনিক ডিজিজ থেকে। ইট ইজ দ্য মায়াজম অফ দ্য ভেনারেল ডিজিজ। তাই ভেনারেল ডিজিজ না থাকলে, সিফিলিস না থাকলে আবার সিফিলিস মায়াজমের কী আছে? এগুলো অনেকবার বলেছি। সাইকোসিস হ্যানিম্যান কি বলছে? সাইকোসিস দি ফিগর ডিজিজ। সাইকোসিস হ্যানিম্যান কি বলছে? দি ফিগর মায়াজম। তাহলে মায়াজম নিয়ে এত লাফালাফি, এত লেকচারের কোনো, আর এই তাহলে আঁচিল থাকলে সাইকোটিক মায়াজম, সিফিলিসের ঘা হলে সিফিলিটিক মায়াজম। সিফিলিটের ঘা নেই, আজকাল সিফিলিস কোথাও হচ্ছে না, সিফিলিটিক মায়াজম নেই। আঁচিল জাতীয় গ্রোথ থাকলে সাইকোটিক মায়াজম বলব, কিন্তু সিমটম মিলিয়ে ওষুধ দিতে হবে। হ্যানিম্যান বলছে যে এই দুটি মায়াজম বাদে আর সব সোরা, আর সব সোরা, গাদা গাদা নাম বলে দিয়েছে, সব সোরা। তা সব যদি সোরা হয় তাহলে আমার সব ওষুধই সোরা, তার মানে আমার সিমটম মিলিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এবারে ওষুধের দুটো ভাগ আছে, ওই 2 লাইন 4 লাইন 5 লাইন ওষুধ, সেগুলো ডিফেক্টিং ওষুধ না, সেগুলো হ্যানিম্যানের মতে মায়াজম হয়তো কভার করছে না। হ্যানিম্যান যে ওষুধগুলো আবিষ্কার করেছিল সেগুলো সব মায়াজমেটিক। সমস্ত আর দুনিয়ার সিমটমকে হ্যানিম্যান শরিক বলে গেছে। ওই অ্যাপ্রোজন 80 বলা আছে, অ্যাপ্রোজন 80-তে বলা আছে যে আর দি মনস্ট্রাস ইন্টারনাল ক্রনিক মায়াজমের সোরা, সব রোগের নাম। আই মে সে ইননিউমারেবল ফর্ম অফ ডিজিজ, যত রোগের নাম সব সোরা। নার্ভাস ডেবিলিটি, হিস্টেরিয়া, হাইপোকন্ড্রিয়াসিস, মেনিয়া, melancholia, imbecility, madness, epilepsy, convulsions, all sorts, softening of the bones, rachitis, scoliosis,
কাইফোসিস, কেরিস, ক্যান্সার, ফাঙ্গাল হেমাটোমা, নিওপ্লাজমস, গাউট, হেমারয়েড, জন্ডিস, সাইনোসিস, ড্রপসি, অ্যামিনোরিয়া, hemorrhage from the stomach, nose, lungs, bladder, womb, of asthma and ulceration of the lungs, of impotence and bareness of the migraine, etc. All thousands of diseases are sora. Organon approximately. তাহলে সবই যদি সোরা হয় তাহলে সব হ্যানিম্যানের মতে থুজা সাইকোটিক মেডিসিন, মার্কুরিয়া সিবিলিটিক মেডিসিন, আর সব সরিক মেডিসিন। আর সব রোগ যদি সোরা হয় আর সব অন্য ওষুধ যদি শরিক হয় তাহলে আমার সিমটম মিলিয়ে দিলে তো কিচ্ছু এসে দেয় না। এত নাটক, এত সেমিনার, এত কচকচানির কোনো প্রয়োজন নেই নেই নেই। এ নিয়ে সময় নষ্ট করছে। এখন আর কি বলবো, আমি একটা মায়াজমের উপরে আমার গ্রুপে আলোচনা হবে, লাফিয়ে পড়ছে, ঝেঁটিয়ে পড়ছে। এক সিভিলিস নিয়ে নাটক করছে, সিভিলিসের ব্যথা এরকম, চোখ এরকম, নাক এরকম, কান এরকম, সাইকোচিসের চোখ, সাইকোচিসের মুখ, সাইকোচিস এইভাবে কথা বলে। অনেক সব বাংলা বইয়ে ইংরেজি বই লিখে সাইকোচিস চিবিয়ে কথা বলে, সিভিলিস সাইকোচিস ঢোকাতে চায়। এইগুলো হ্যানিম্যান কোথায় বলেছে? কোথায় বলেছে হ্যানিম্যান? কারা বানিয়েছে? এসপিদে থেকে আরম্ভ করে, ঘটক থেকে আরম্ভ করে, নরেন ব্যানার্জি থেকে আরম্ভ করে, রবার্ট থেকে আরম্ভ করে, কেন্ট থেকে আরম্ভ করে সবাই, ফিলিস স্পাইট, যেই জানেন নাক, চোখ, কান, গলা, বুক, মুখ, পেট, ইন্টেস্টিন, চামড়া, চুল, এই মায়াজম, এই মায়াজম। হ্যানিম্যান বলেনি, এত কথা হ্যানিম্যান বলেনি। হ্যানিম্যান শুধু বলেছে আঁচিল মানে একটা মায়াজম, সাইকোটিক। সিভিলিস রোগ হলে একটা মায়াজম, সিভিলিস এখন হচ্ছে না, সিভিলিটিক মায়াজম বাতিল। হ্যানিম্যান বেঁচে থাকলে তো বাতিল করে দিত, বহু আগে বাতিল করে দিত। আর সেগুলি নিয়ে তোমাদের পড়াশোনা নেই, অন্য কিছু পড়ছো না, ওই কচকাচানি করে চলেছ। আর যারা বোঝে না তারা ওই ফাঁদে গিয়ে পড়ছে আর সময় নষ্ট করছে। মায়াজমের উপরে কত গ্রুপে যে কত দিন, কত বিনিদ্র রজনী কাটছে তার হিসাব নেই। কত বই 500 টাকা দিয়ে নোটস অন মায়াজম, দুটো লাইন, মায়াজম মানে দুটো লাইন। আঁচিল থাকলে সাইকোটিক, সিভিলিটি চলে গেছে, আর সব রোগ শরিক, আর সব ওষুধ শরিক। তাহলে আমি সিমটম মিলিয়ে যে কোনো ওষুধ দিলেই শরিক ওষুধ যাচ্ছে। সো দি ফিজিশিয়ান শুড ইউটিলাইজ এভরি মিনিট। জীবন খুব ছোট, প্রত্যেকটা মিনিট কাজে লাগাতে হবে। দি ফিজিশিয়ান শুড ইউটিলাইজ এভরি মিনিট, নেভার ওয়েস্ট অফ টাইম। সময় নষ্ট করো না, বাজে সময় নষ্ট করো না। পাঞ্চুয়ালিটি, সময় চেম্বারে মেনটেন করা অবশ্যই কর্তব্য। এ গুড ইমপ্রেশন অ্যাবাউট পাঞ্চুয়ালিটি টু এ ফিজিশিয়ান হেল্পস লট। রোগীর মনে দাগ কাটে। আমি অনেক সময় পাচ্ছি না নানান কারণে, এখন বয়স হয়ে গেছে, শরীর খারাপ যাচ্ছে, কিন্তু এ ফিজিশিয়ান শুড পাঞ্চুয়াল, টাইম মেনটেন করতে হবে। We have to spend our time most frugally, carefully and wisely. So it gives a good impression, ঠিক চেম্বারে থাকা এবং চেম্বার যে পর্যন্ত টাইম সেই পর্যন্ত অপেক্ষা করা। আমার চেম্বার যদি বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত থাকে, আজ রোগী নেই 7টার থেকে, অনেকে চলে গেল, 7:58 যে আসলো তার কি কোনো দোষ আছে? সে জেনে গেছে তোমার টাইম 4টে থেকে 8টা, তুমি রোগী নেই চলে গেলে। 7:58 থেকে রোগী এসেছিল অনেক দূর থেকে, চিন্তা করে ডাক্তারবাবু খোলা থাকে। চেম্বারে চিকিৎসকের কোনো হারিনেস থাকবে না, তাড়া থাকবে না। আর তাড়া থাকলেও রোগীকে বুঝতে দেওয়া যাবে না। দি ফিজিশিয়ান শুড নেভার বি ইন হারি। ধীরে সুস্থে আস্তে আস্তে রোগীকে দেখতে হবে, রোগী কখন কোন সিমটম দিচ্ছে, কি হচ্ছে। তাড়াহুড়ো করলে চলবে না। তুমি তাড়াহুড়ো করে কোনো ডায়াগনোসিস করেছো, ওষুধ বা রোগ ভুল করতে পারো। তাড়াহুড়ো করে ছলনার আশ্রয় নিয়ে অনেকে ভুল করেছে। তাড়াহুড়ো করে পেটে দেখে দিই কোথায় ব্যথা হচ্ছে, হ্যাঁ তোমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অ্যাপেন্ডিসে ডান দিকে ব্যথা হচ্ছে, রাইট ইলিয়াক ফসা, আরও রোগী আছে, তাড়াহুড়ো করে ডাক্তার, ব্যস্ত ডাক্তার, তোমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে।
ডাক্তারবাবু আমার তো অ্যাপেন্ডিসাইটিস 3 মাস আগে অপারেশন হয়ে গেছে। তাড়াহুড়ো করে তুমি বললে অ্যাপেন্ডিসাইটিস। পেটের উপরের দিকে ব্যথা হচ্ছে, ও তোমার গলব্লাডারে মনে হচ্ছে পাথর, গলব্লাডারে ইউজ করে। ডাক্তার আমার তো গলব্লাডার অপারেশন হয়ে গেছে 2 বছর আগে। মান সম্মানটা কোথায় থাকলো? আমাদের এক মাস্টারমশাই মুরারি মোহন দত্ত বউবাজারে বসতেন, গোয়েঙ্কা কলেজের গেটের পাশে। আমি শিখতে যেতাম, 1-2 মিনিটে তাড়াহুড়ো করে চলো, ভিতরে একটা শোয়ার জায়গা থাকতো, একটা ছোটো বেঞ্চ, সেখানে শোয়াতো, বাইরে চেয়ার টেবিলে বসে রোগী দেখতো, খাম লিখতো, তাদের চলো ওখানে গিয়ে তাদের 1 মিনিট 2 মিনিটে শুনে আবার চলে আসবে। আর প্রত্যেককে একটু দরকার হোক না হোক, আমরা অনেক সময় করি সাইকোলজিক্যাল রোগীকে স্যাটিসফাই করার জন্যে, নট নেসেসারিলি সবার সাথে নাটক করতে হবে। উনি সবার সাথে নাটক করতেন। দেখি একজন রোগী বলল, ডাক্তারবাবু কানে এসতে তো নেই, আপনার গলায় লাগানো। দেখি দেড় শ্বাস নাও। এক ভদ্রমেলা বললেন, আমি ছিলাম। ডাক্তারবাবু আপনার তো কানে নেই, আপনি শুনছেন কি করে? কোথায় থাকলো মান সম্মান? নিজের চোখে দেখা আমার। সো ঠান্ডা মাথায় তাড়াহুড়ো করলে চলবে না। লিমিটেশনস অফ হোমিওপ্যাথি জানতে হবে, কোন রোগটি সারবে কোনটি সারবে না, এগুলো রোগীকে গুছিয়ে বলতে হবে। অ্যান্ড ইট ইজ অনলি পসিবল বাই দি নলেজ অফ ইয়োর প্র্যাকটিস অফ মেডিসিন। এ ফিজিশিয়ান শুড হ্যাভ এ কনফিডেন্সিয়াল রুম, একটা আলাদা জায়গায়, অন্তত পর্দার ভিতরে হোক বাইরে হোক, কিছু গোপন কথা শোনার জায়গা রাখতেই হবে। অনেক কথা, মেয়েরা মাসিকের সিমটম, মেনস্ট্রুয়েশনের সিমটম, ফ্লোরিক অ্যাসিড দিতে গেলে লোকটার সেক্স খুব বেশি কিনা, বা সিপিআর অনেক কিছু মিলছে, একেবারে সেক্স ফ্রি নীল, জানতে পারলে আমার সুবিধা হতো। ফ্লোরিক অ্যাসিডের অনেক কিছু মিলছে, বা ফসফরাসের, বা হায়োসমে বাচ্চাটা উলঙ্গ হয়ে বেশিরভাগ সময় থাকতে চাই কিনা, হায়োসমাসের অনেক কিছু মিলছে, একটু গোপন জায়গা পেলে জিজ্ঞাসা করা যায়। অপোজিট পার্টনারকে জিজ্ঞাসা করতে হবে। স্বামীকে যদি মনে করে স্ত্রীকে ডেকে বলবো, আপনার হাজব্যান্ডের সেক্স কি খুব বেশি? হ্যাঁ ডাক্তারবাবু, ভীষণ বেশি। এটা তো লোকের সামনে সবার সামনে জিজ্ঞাসা করা যাচ্ছে না। বাচ্চার সম্বন্ধে বাবা মা কমপ্লেন করছে, বাচ্চাকে আলাদা করে জিজ্ঞাসা করতে হবে, কি ব্যাপার, কি তোমার কি বক্তব্য। ওয়াইফের সম্বন্ধে হাজব্যান্ড কমপ্লেন করছে, আলাদা করে জিজ্ঞাসা করতে হবে, বলো। এরকম ডিসপুট থাকলে আলাদা করে সবাইকে আলাদা আলাদা জিজ্ঞাসা, বাচ্চাকে আলাদা জিজ্ঞাসা করবো, বাবাকে আলাদা জিজ্ঞাসা করবো, বা স্বামীকে আলাদা জিজ্ঞাসা করবো। আমি দেখবি অনেক ক্লু পেয়ে যাবে। দেখা গেল যে অবদমন করে রাখছে, সাপ্রেশন করে রাখছে, ওয়াইফকে কোনো কথা বলতে দিচ্ছে না, বাচ্চাকে কথা বলতে দেয় না, তাই বাচ্চার এই রোগ হয়েছে। ইট ইজ পসিবল অনলি ইফ ইউ টক উইথ দি পেশেন্ট ইন এ কনফিডেন্সিয়াল রুম। তা নাহলে সম্ভব না। এ ফিজিশিয়ান শুড নট হ্যাভ এ ফলস সেন্স অফ প্রেস্টিজ অর ভ্যানিটি। অত্যন্ত বেশি ভ্যানিটি রাখা কোনো প্রয়োজন নেই। নো ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, নর ইভেন দ্য বেস্ট ডক্টর, এভার কিওর এভরি কেস দ্যাট হি হ্যাজ সিন। সব রোগী সারে না, সব রোগী সারানো সম্ভব না। তাই ডাক্তারকে ফলস ভ্যানিটি করার কোনো প্রয়োজন নেই। একটা ভুল বলে ফেললেও সেটা স্বীকার করতে হবে। ফলস ভ্যানিটি করার কোনো প্রয়োজন নেই। যে কোনো ব্যাপারে, ড্রেসের ব্যাপারে চাকচিক্য বেশি দেখানোর প্রয়োজন নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত একজন ডাক্তারের। কারণ একজন চিকিৎসক যখন বসেন, একজন শিক্ষক যখন ক্লাসে ডায়াসে ওঠেন, সবাই তার দিকে তাকায়। তাই তোমার ড্রেস, চালচলন মোটামুটি পরিচ্ছন্ন হবে, রুচিসম্মত হবে। আমার ড্রেসের মধ্যে যদি পরিচ্ছন্ন বোধ না থাকে, আমার মধ্যে যদি রুচিশীলতা না থাকে, লোকে তাকাচ্ছে আমার দিকে। আমাকে চিকিৎসার জন্য আসলো, দেখা গেছে আমার ডান হাতে 5টা মাদুরি ঝনঝন করছে, গলায় মাদুরি, তো রোগীর ধারণা কি হবে? এই ডাক্তার প্রেজুডিসড। হিন্দুদের মধ্যে অনেক আলাদা আলাদা ঠাকুর আছে। মুসলিম ধর্মে যেমন একটাই গড বলে মনে করা হয়, একটা সুপ্রিম পাওয়ার। হিন্দুদের মধ্যে অনেক এই ঠাকুর ও ঠাকুর, একজন ঠাকুরের ছবি তারা খুব পুজো টুজো করে। তাদের যারা শিষ্য তাদের গুরু ভাই বলে। আমি জিজ্ঞাসা করি, তোমাদের ঠাকুরের হাতে একটা মাদুরি বাঁধা কেন? ঠাকুর যদি হবে তার হাতে মাদুরি কেন? প্রশ্নের জবাব, যথেষ্ট জবাব কেউ দিতে পারে না, অনেক কিছুই এড়িয়ে যায়, এটা বলে ওটা বলে। এটা তো প্রশ্ন, তুমি ঠাকুর, তুমি জ্ঞান দিচ্ছ।
তুমি আশ্রম বানাচ্ছ, তোমার হাতে মাদুলি কেন? তোমাকে মাদুলি কে দিল? তো চিকিৎসকের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, তার রুচিবোধ থাকতে হবে, এগুলো কিন্তু মানতে হবে। এ ফিজিশিয়ান শুড হ্যাভ এ গুড লিসনার, ভালোভাবে কথা শুনতে হবে। এভরিথিং দ্যাট দ্য পেশেন্ট সেজ হ্যাজ সাম সিগনিফিক্যান্স, রোগী যা বলে তা সব উড়িয়ে দিলে হবে না, রোগীর কথা শুনতে হবে। রোগীর কথার মধ্যে অনেক ক্লু তুমি পেয়ে যাবে। লিসেন কেয়ারফুলি টু ইয়োর পেশেন্ট, প্লিজ লিসেন কেয়ারফুলি টু ইয়োর পেশেন্ট, রোগীর কথা মন দিয়ে শুনতে হবে। বিকজ হি ইজ টেলিং ইয়োর ডায়াগনোসিস, সে কিন্তু তোমার ডায়াগনোসিস বলে দিচ্ছে। অর ইট গিভস স্যাটিসফ্যাকশন টু দ্য পেশেন্ট, রোগী কিন্তু স্যাটিসফাইড হচ্ছে। লিসেন কেয়ারফুলি, হি ইজ ডিসক্রাইবিং ইয়োর মেডিসিন, সে কিন্তু তোমার ওষুধের কথা বলে দিচ্ছে। তুমি না শুনলে তোমার ওষুধের কথা তুমি পাবে না। সে তোমার ওষুধের কথা বলে দিচ্ছে, ওষুধের সিমটম বলছে, তুমি শুনতে চাইছো না। আমাদের ছিলেন ডক্টর পিসি পাল, রোগীপত্র বেশি হতো না, নলেজ ছিল ম্যাথমেটিকায়, কিন্তু ওই রকম কথা শুনতেন না। সেই রোগী আর পরের বার যেত না বেশিরভাগ। ডাক্তার আমি বলছি, ডাক্তার এইটা, আরে সরো, বন্ধ করো তোমার পাঁচালি, তোমার পাঁচালি আমার শোনার দরকার নেই, আমার সিলেকশন হয়ে গেছে। গ্রাফাইটিস থাকে, রোগী স্যাটিসফাই হলো না, সে রোগী আর যায়নি। সো প্লিজ লিসেন কেয়ারফুলি, রোগী তোমার সিমটম দিয়ে দেবে, অনেক কিছু তুমি তার মধ্যে পাবে। তো চিকিৎসককে ইন্টেলিজেন্ট হতে হবে, বুদ্ধিমান হতে হবে, কমন সেন্স থাকতে হবে। কদিন আগে ফেসবুকে দেখছিলাম, প্রশ্ন করেছে আমাকে না কাকে, আমার একটি বাচ্চার বাম দিক দিয়ে ভাত খায়, বাম দিক দিয়ে হাত করে, বাম দিক দিয়ে ব্যাট চালায়, বাম পা বেশি চলে, ডান পাটা আবার রেপার্টরিতে কী রুব্রিক পাবো? এইসব বোকা বুদ্ধু, প্র্যাকটিস অফ মেডিসিন পড়েনি, কমন সেন্স নেই। অনেক লোক জন্ম থেকে একদিকে উইক হয়ে যায়, তাই থেকে বলা হয় লেফট হ্যান্ডেড পেশেন্ট। অনেকে বাঁ দিক দিয়ে ব্যাট করছে, বাম দিক দিয়ে কলমে ভালো লিখছে, এই বোধটুকুই নেই যে জন্মগতভাবে তার ডান দিকে দুর্বল। সো চিকিৎসকের ইন্টেলিজেন্ট রেপার্টরি রুব্রিক খুঁজে বেড়াচ্ছে। ফেসবুকে দিয়েছিল পোস্ট কদিন আগে, আমাকে উদ্দেশ্য করে মনে হয়। এসব আর উত্তর দিই না, এত বাজে সময় নষ্ট করে কোনো লাভ হয় না। শুনতে খারাপ লাগলেও এত নির্বুদ্ধি ডাল যদি লোক থাকে তা কী করে পারবে? সো পেশেন্ট শুড বি ইন্টেলিজেন্ট, কোনটা মিথ্যা কথা বলছে, কোনটা সত্য কথা বলছে, কাকে কতটা সময় দিতে হবে, কী বলছে। একজন বলে তার ওষুধ দেওয়া হয়ে গেছে, ন্যাট্রামিও সব ঠিকঠাক, প্রেসক্রিপশন হয়ে গেছে। ডাক্তারবাবু একটা কথা বলতে ভুলে গেছি। কি? কানের ভীষণ না সব সময় কটকট কটকট ঝনঝন ঝনঝন করে। তুমি যদি বলো ঠিক আছে ও লাগবে না, ওই যে ওষুধ দিয়েছি হোমিওপ্যাথি, এটা তো সত্য কথা, ওই ওষুধে সব সেরে যাবে, আপনি যান, কিন্তু মনের দিক দিয়ে স্যাটিসফাই হবে না। কেন, কী অসুবিধা আছে তোমার পিটিআরএস বলতে? তুমি ডেকে বলে দাও এই ওনার কান ঝনঝনের জন্য ওর মধ্যে একটু পিটিএস দিয়ে দাও, আর একটু পিটিএস দাও, রোগী স্যাটিসফাই গেলো। ওটা কিন্তু সাইকিক ব্যাপার, ওটা সেরেও গেল। এটা সম্ভব হলো কী করে? আমি আমার বুদ্ধি অ্যাপ্লাই করলাম, ইন্টেলিজেন্স। আমি এতদিন অভিজ্ঞতায় বুঝেছি রোগীকে ওইরকম ওই তোমার পাঁচালি শুনবো না, বা আমার যে ওষুধ দিয়েছি ওতে সব কাভার করবে, তার থেকে এই লাইনটাতেই কাজ হয়ে গেল, ডাক্তারবাবু আমার তো ওই আপনি তো ওষুধ বানিয়ে ফেললেন, কিন্তু আমার ওই একটা জিনিস, এই পেটের ডান দিকটা না সবসময় কেন ধরাস করে লাফায়, লাফায়, আগে বললেন না কেন? এই ধরাস করে পেটের ডান দিকে লাফায়, ওনাকে TCL 10,000 একটু ওর মধ্যে দিয়ে দাও, এতে কাজ হবে। এটা করবে। স্যাটিসফ্যাকশান, মেন্টাল স্যাটিসফ্যাকশান, করতে কোনো খরচ নেই, বলতে কোনো খরচ নেই, কিন্তু it will give the utmost satisfaction to the patient. So a physician should joyous. He should have a sense of humor, একটু রসিকতা, একটু হাসি।
ইট উইল নট গিভ ইউ এ কস্ট, তোমার কোনো খরচ করতে হচ্ছে না। রোগীর সাথে একটু মিষ্টি ব্যবহার, একটু হাসি, একটু জোক, গম্ভীরভাবে তুমি যদি বসে থাকো, রোগী আসলো ভয় ভয় করে ডাক্তারবাবুর কাছে, তুমি তাকে তোমার একটা ফ্রি জগতে নিয়ে এসো। একটা দুটো লাইন এদিক ওদিক করে বললেই অনেক রকমভাবে যোগ করা যায়। কোথেকে আসছেন? ডাক্তারবাবু পলাশি থেকে। ওরে বাবা, সেই পলাশি থেকে আসছেন? সব বোনার, আপনাকে আমি দেখবো না। বিশ্বাসঘাতকতার জায়গায় আপনি থাকেন। রোগীও হাসলো, আনন্দ পেল, রোগীর মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। ডাক্তারবাবু তো বেশ রসিক। ডাক্তারবাবু এই দেখুন না, এই ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, এই ভেলোরে গিয়েছিলাম, এই প্যাকেট আর কি দেবো, সব ডাক্তার যে যা বলছে করলাম, সব টাকা শেষ। কত টাকা খরচ করল, সব টাকা শেষ। তাহলে কি দেখবো আপনাকে? আমার জন্য টাকা আছে তো? রোগী বুঝতে পেরেছে ডাক্তারবাবু এটা খুব যোগ করছে, রোগী খুব খুশি। এগুলো বলতে করতে কোনো খরচ নেই। একটা মেয়ে দেখতে শুনতে মোটামুটি ভালো, একটা কালো দেখতে খুব খারাপ মেয়ে, তাকে বললে আবার মানাবে না, যেখানে মানানসই আছে। কি বলো, তোমার কি হয়েছে? তুমি আবার চেম্বারে কেন? তোমার তো সিনেমা করার কথা, এত সুন্দর দেখতে। খুব খুশি হলো। এই জিনিসগুলো জানতে হবে। তাই আমি বললাম, এ ফিজিশিয়ান শুড হ্যাভ এ সেন্স অফ হিউমার, এ সেন্স অফ হিউমার, এ চেয়ারফুল স্মাইলিং, হাসি খুশি ভাব। The patient is in need of cheerfulness of the physician. ফিজিশিয়ানের হাসি খুশি মনোভাব রোগী পছন্দ করে। ইট গিভস only a smile, একটু হাসি খুশি মনোভাব যদি তোমার থাকে, ইট গিভস এ টনিক টু দ্য পেশেন্ট, পেশেন্টকে একটা টনিক হিসাবে দেয়। সো দি ফিজিশিয়ান শুড পোলাইট অ্যান্ড ওয়েল ম্যানার্ড, হি শুড হ্যাভ এ সেন্স অফ হিউমার। অ্যাকিউট কেসেসের জন্যে causation and modalities. For acute case, causation and modality is very very important. ওয়েল প্রুভড মেডিসিনগুলোই বেশি ইম্পর্টেন্ট। 30-40-50টা ওষুধেই রোগ সারে। এখানে 2 লাইন, ওখানে 1 লাইন, ওখানে 5 লাইন। আমাদের অনেক ডাক্তাররা করে, চেম্বারে ছেলেরা যায়, তাদের দেখায় কত জানি, কত রেয়ার ড্রাগস, সেমিনার হচ্ছে রেয়ার ড্রাগসের উপরে। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওই লাইকোপোডিয়াম, অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া, নাক্সবম, পালসেটিলা, সালফার, থুজা, এইসব ওষুধগুলোতেই রোগ সারে। হ্যানিম্যান যে ওষুধগুলো পরীক্ষা করেছে সেগুলো শতাব্দীর পর শতাব্দী ওষুধ হিসাবে ছিল। হ্যানিম্যান সুস্থ মানুষের পরীক্ষা করে অন্য রূপ দিয়েছে, কিন্তু এগুলো এস্টাবলিশড মেডিসিনস সিন্স এনসিয়েন্ট টাইম। কোথাও আরবে, কোথাও কখনো চায়নায়, কখনো মিশরে, কখনো ভারতবর্ষে, এগুলো ওষুধ হিসাবে চলেছে যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। এমনকি ভেজিটেবল সোর্সের ওষুধগুলো কত কাল ধরে চলে এসেছে হ্যানিম্যান রূপ দিয়ে তোলা, এগুলো এস্টাবলিশ ট্রু। ভেজিটেবল ওষুধগুলো কত কাল ধরে চলে এসেছে, যদি জানতে চাও হিস্ট্রি, যে পুরানো ওষুধ এগুলো অনেক পরীক্ষা হয়েছে, আগে অনেক কাজ হয়েছে, তাহলে এই বই পড়লে জানা যায়। দ্য ফ্লোরা হোমিওপ্যাথিকা পড়লে জানা যায় এক একটা ওষুধ কীভাবে, কত দিন ধরে পৃথিবীতে চলেছে। তাহলে ওয়েল এস্টাবলিশড মেডিসিনস তার একটা, সেগুলো দিয়ে রোগ সারে। কেস টেকিং গুছিয়ে করতে হবে। 3 লাইন কেস টেকিং, প্রেসক্রিপশান হয়ে যাচ্ছে। 4 লাইন লিখে গেল অ্যাপেন্ডিসাইটিস, নসিয়া, ভমিটিং, ডিজায়ার সুইট, প্রেসক্রিপশান হয়ে গেল। এমডি হোমিও, আমি বলি তুমি যখন এমডি করেছো কত সময় নষ্ট করেছো। আমাদের দেশে এমডি, সব দেশেই আছে এমডি, মানে একজন গাইড থাকবে, তুমি তার চামচেবাজি করেছো, তার বাড়িতে মিষ্টি নিয়ে গেছো, ইলিশ মাছ নিয়ে গেছো, নাহলে খাতায় সই করবে না। চামচেবাজির দেশ, চামচেবাজি চলে। তা তুমি একটা এমডি লেখার জন্য যা চামচেবাজি করলে, 3টে বছর সময় নষ্ট করলে, এত অর্থ নষ্ট করলে, আর তোমার একটা রোগী যে তোমার কাছে এসেছে, তুমি এমডি ডাক্তার বলে বা বড় ডাক্তার বলে, তার জন্য 3 মিনিট সময় নষ্ট করতে পারলে না। এমডি করার জন্য তোমার গাইড ছিল একটা ভুসিমাল, Yes, I know the depth of the pulse of every homeopath, especially in West Bengal. পশ্চিমবঙ্গের কার কত দখল আছে, কার কত নলেজ আছে, আমি সব জানি।
বেশিরভাগ ভুসিমাল হোমিওপ্যাথিক এমডির গাইড। তার জন্য রসগোল্লার টিন নিয়ে গেছো, ইলিশ মাছ নিয়ে গেছো, সে হয়তো বললো আমার মেয়েকে একটুখানি দিয়ে এসো, সেটা করেছো। তুমি তোমার রোগীর জন্য 1 মিনিট সময় দিলে না, তোমার ডিগ্রি বাড়ানোর জন্য। এই কি ডিগ্রির দাম? তোমার এই ডিগ্রির দাম কি? তুমি রুগীটা সারাতে পারলে না, রুগীটা পরের দিন চলে গেল। সো প্লিজ কেস টেকিং গুছিয়ে করো, রুগীকে সময় দাও। মাস্ট কিপ দ্য কমপ্লিট অ্যান্ড অ্যাকুরেট রেকর্ডস। প্রেসক্রিপশান 2-4 দিন দেখলে বোঝা যায় যে কী প্রেসক্রিপশান, কিচ্ছু করেনি, খাটেনি, চিন্তা করেনি। বড় বড় বাত। আমার এখানে অনেকে আসে, স্যার আপনি এ সমস্ত হাতুড়ে ছেলেদের সময় দিচ্ছেন, পাস করে ডাক্তার দিন, পাস করে ডাক্তার না বলে সেমিনার হলে তাদেরকে অ্যালাউ করলেন না অনেকে, যে না ওখানে সমস্ত সব হাতুড়ে ঢুকবে, অত হাতুড়ে ঢোকাবো না, হাতুড়ে হাততালি দেবে, আপনার প্রশংসা করবে, আর দরকার নেই। আরে এই হাতুড়েরা যা জানে, এই হাতুড়েরা আমার কাছ থেকে যা শিখছে, অনেক বিএসএমএস ডাক্তারদের সে নলেজ নেই, সে ক্ষমতা নেই, সে ক্যাপাবিলিটি নেই। 2 লাইনে প্রেসক্রিপশানে ওষুধ দিচ্ছে, 10টা ওষুধ মিশিয়ে দিচ্ছে। ডিগ্রি দিয়ে সব বিচার হয় না। এই ডিগ্রিহীনরাই হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখবে, আমি তৈরি করে যাচ্ছি। কেন আমার কাছে তো বিএসএমএস ছেলেরা লাইন লাগাবে না, তাদের ভ্যানিটি আছে, তাদের ঔদ্ধত্য আছে। তারা প্যাড ছাপাচ্ছে, উপরে লাল কালার, সাইডে নীল কালার, অর্ধেকটা লিখছে এখানে এই কাজ করি, ওখানে ওই করি, ওখানে ওই করি, ওখানে ওই ছিলাম, এখানে এই আছি, এখানে এই আছি। বাড়া ওষুধের নাম লেখার জায়গা নেই। তারা এত বড় গুণী মানুষ, এত ভর্তি, সে তো আমার কাছে আসবে না। তাহলে আমি হোমিওপ্যাথি শেখানোর জন্য যে আসছে, যার মানসিকতা আছে, যে হোমিওপ্যাথি ভালোবাসে, যে গ্রামে গঞ্জে সিঙ্গেল মেডিসিনের প্রেসক্রিপশান করছে, তাকে শিখিয়ে যাচ্ছে। সে প্র্যাকটিস করতে না পারুক, সে হোমিওপ্যাথি বাঁচিয়ে রাখবে। প্রদীপ যেমন নেভার আগে আবার একটু তেল দেওয়া হয়, প্রদীপ নিভে যাচ্ছে, আবার তেল দাও। এই তেল দেওয়ার কাজটাই এই হোমিওপ্যাথরা করবে। আমি ডজন ছেলে তৈরি করে যাচ্ছি। ওই সব বিএসএমের ছেলেদের আমার দরকার নেই, যারা 2 লাইনে লিখছে, 1 লাইন লিখছে, 10টা ওষুধ লিখছে, কলেজে পড়াচ্ছে, 5টা ওষুধ লিখছে। সো কেস টেকিং, আমার ছেলেরা কেস টেকিং করতে পারে। আমার এখানে বেশিরভাগ ছেলে ওই বায়োকেমিক কলেজে পড়ে, ইচ্ছা ছিল পড়তে পারেনি, চান্স পায়নি, টাকা ছিল না, তখন জানতো না। ব্রেন আছে, পার্স আছে, প্রাইভেট কলেজে ভর্তি হতে গেল 10 লাখ দাও। সে যদি হোমিওপ্যাথি শেখে, অসুবিধা কি? অসুবিধা কি আছে? সে তো প্রদীপ জ্বালিয়ে রাখছে অন্তত। তার ছেলেকে তো সে পড়াতে পারবে। সে হোমিওপ্যাথি ভালোবাসলে তার ছেলেকে পড়াতে চাইবে, তার নাতিকে পড়াতে চাইবে। সেই কলেজে যখন মাস্টার 10টা ওষুধ দেবে, সে বলতে পারবে না এটা হোমিওপ্যাথি নয়, দিস ইজ হোমিওপ্যাথি। অসুবিধাটা কি আছে? অত নাক ছিটকানোর কি আছে? নাক ছিটকানোর কোনো ব্যাপার নেই। কোনো দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট হয়নি। রাজনীতি মানেই পলিটিক্যাল সায়েন্স। কে জানে পলিটিক্যাল সায়েন্স বানান জানে না, মুখ্যমন্ত্রী হচ্ছে, প্রধানমন্ত্রী হচ্ছে, তার বেলায় দোষ নেই। আর কেউ যদি স্বেচ্ছায় হোমিওপ্যাথি শিখতে আসে, তার বেলায় দোষ। নাটক। সো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কেস টেকিং ইজ এসেন্সিয়াল। কেস টেকিংয়ের ক্ষেত্রে, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কেস টেকিং ইজ এসেন্সিয়াল। 5 বছর কেস টেকিংয়ের আরও সুবিধা হচ্ছে, 5 বছর 10 বছর পরেও আসলেও তুমি চট করে কেসটা বের করতে পারবে এবং দেখবে যে অরিজিনাল ওষুধ সেইটাই আবার আসছে। বিকজ দ্য কনস্টিটিউশন অফ এ ম্যান রিমেন্স দ্য সেম থ্রু আউট দ্য হোল লাইফ। The constitutional medicine will be the same throughout the whole life. 10 বছর আগে আমি তার কেস বের করতে পারলে দেখতে পাবো ন্যাট্রামিউরের পেশেন্ট ছিল, সালফারের পেশেন্ট ছিল। আজকের পুরো কেস টেকিং করে দেখছি সেই সালফারই আসছে, সেই ন্যাট্রামিউর আসছে। বিকজ কনস্টিটিউশনাল মেডিসিন উইল বি দ্য সেম অ্যাজ ইট ওয়াজ। তাই কেস টেকিং শুধু করা নয়,
কেস রেকর্ড গুছিয়ে রাখার দরকার। আমি যখন কিছু কেস লিখলাম খেটে খুঁটে, রোগীর হাতে দিয়ে দিলাম, রোগীর হাতে হাতে ঘুরছে, ভাঁজ হচ্ছে, হলুদ লাগছে, ঝোল লাগছে, এত ছেলে খেলা, এত ইজ্জত নিয়ে টানাটানি, 1 ঘন্টা ধরে কেস টেকিং করলাম, হারিয়ে গেল, তুমি কি করবে তার পরের দিন? কোনো অসুবিধা নেই, আবার 2 লাইন লিখবো, কেস টেকিং তো করছে না। তাই ওদের কেস টেকিংয়ের প্রতি ভালোবাসা নেই, কেস টেকিং শিটের প্রতি ভালোবাসা থাকতে হবে, কেস টেকিং শিটের প্রতি সমর্মিতা থাকতে হবে। আমি 1 ঘন্টা ধরে লিখলাম কেস, প্রেজেন্ট কমপ্লেন্ট, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, জেনারেল সিমটমস, তার প্রতি আমার ভালোবাসা থাকবে। এই কাগজটা সে ডায়েরির পাতা হোক, ওটা আমার কাছে আমার বুকের হৃদয়ের জিনিস, আমাকে গুছিয়ে রাখতে হবে। বিকজ আই লাভ দ্য পেশেন্ট, বিকজ আই লাভ দ্য হোমিওপ্যাথি। রোগীর প্রতি আমার ভালোবাসা থাকলে, হোমিওপ্যাথি আমার ভালোবাসা থাকলে আমি কেস টেকিং শিট গুছিয়ে রাখবো। 3 লাইন লিখে রোগীর হাতে হাতে ঘুরবে না, ভাঁজ করে পকেটে ঢুকাবে না। কেস টেকিং, কেস রেকর্ড শুড বি কেপ্ট নাইসলি অ্যান্ড সেফলি। প্রত্যেকটা পেশেন্টের কাগজ আমার কাছে 10 বছরে, 12 বছর, 15 বছর, 20 বছরের কাগজ আমি বের করতে পারি। ছেলে খেলা, ইত্রামো করা, রোগীর সাথে ইয়ার্কি মারা, 2 লাইন লিখে দিলে আমার হাতে হাতে ঘুরছে, আমার কাছে কোনো কপি থাকবে না, আমার কাছে কোনো রেকর্ড থাকবে না, আমার কোনো স্ট্যাটিস্টিক্স থাকবে না, আমার কোনো ডাটা থাকবে না। ব্যবসা করছি আমি, মাল দিয়ে দিলাম, নিয়ে চলে যাও। নো, ইট শুড বি কেপ্ট সেফলি। সো কেস টেকিং গুছিয়ে শুধু করতে হবে তা নয়, কেস রেকর্ড গুছিয়ে রাখতে হবে। রোগীকে ওষুধের নাম জানানো, অনেকে লিখছে, বলে সবাই নিয়ম। হোমিওপ্যাথ হিসাবে আমি বলতে পারি যে রোগীকে ওষুধের নাম জানালে সারাতে অসুবিধা হয়, এটা আমার অভিজ্ঞতা। রোগীকে ওষুধের নাম জানালে সারাতে অসুবিধা হয়, তাই আমি প্রেসক্রিপশান দিই না। অনেকে বলে এত বড় ডাক্তার প্রেসক্রিপশান দেয় না কেন? দিই না এই কারণে আমি আমার রোগীদের ভালোবাসি, তাদের সারাতে চাই, তাদের আরোগ্য করতে চাই। রোগীকে প্রেসক্রিপশান দিলে ও নাক্স বাম দিল, এই আবার ঠিক কী রোগ সারবে, এত কথা শুনে এলাম। থুদা দিল, থুদা তো আঁচিলের ওষুধ, কিংবা অন্য কারোর কাছে গেল, এ বাবা তোমার এ কী করলো গো? তাই আমি বলতে চাই আমার অভিজ্ঞতায়, রোগীকে ওষুধের নাম জানালে রোগী সারতে দেরি হয়। আমাকে অনেক হোমিওপ্যাথির চিকিৎসকরা আসে, বলে স্যার আমি তো হোমিওপ্যাথির ডাক্তার, আমাকে বলবেন, আমি বলবো তোমাকে পরে। তারও মনে একটা রিপারকেশন হবে, স্যার এটা বোধহয় ভুল দিল, আমি কোন অ্যাঙ্গেল থেকে দিলাম, কি চিন্তা করলাম, সে তো বুঝলো না। সো কেস টেকিং অ্যান্ড কেস রেকর্ডিং অ্যান্ড প্রিজার্ভিং ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল। আর অনেক কিছু বলার আছে, 12টা 12:30 বেজে গেল, আমার চেম্বারে প্রচুর লোক বসে আছে, আর একদিন আলোচনা করব। সো পেশেন্ট রেস্টলেস থাকতে পারে, অস্থির থাকতে পারে, এসব আমাদের অনেক কটু কথা বলতে পারে, সেগুলো আমাদের ভাবতে হবে, আমাদের বুঝতে হবে। আমাদের রাগ করলে চলবে না, পেশেন্ট ভুগছে। সেদিন আমাকে বহরমপুরের একটি ছেলে, তাকে মানসিক সমস্যা কিছুতেই কমানো যাচ্ছে না এবং বাবা মাই দায়ী, অসভ্যতা, বাবা মা অসভ্য, প্রশ্রয় দিচ্ছে। আমি একজনকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠিয়েছি, তিনিও তাকেও বিরক্ত করছে সমানে, আমাকেও বিরক্ত করছে। তাহলে বাবা মা বাধ্য হয়ে সেই সাইকিয়াট্রিস্ট বললো একটা সেন্টার বলে দিয়েছে ওখানে ভর্তি করাতে। আমাকে আবার ফোন করে বলছে ছেলে ওখানে যাবে না, ঠাপড়ে নিয়ে যান, দরকার হলে পাড়ার ছেলে মেয়েদের নিয়ে চলে যান, ধরে ক্লাবের ছেলেদের বকশিস দিন না, গাড়িতে ট্রেনে তুলে নিয়ে যান, ভর্তি করে যাবে। খালি 2 মিনিট 5 মিনিট পরে নাটক করছে, আমার এই হচ্ছে, আমাকে এই মারছে, আমাকে ওই করছে। আমি যেটা বলছি সেটা শুনছে না, বলছে ওর বাবাকে সহ্য করতে পারছে না। আমি বলছি ওর বাবাকে পাঠিয়ে দিন অন্য জায়গায়, আমার কোনো কথাই শুনছে না, খালি ডাক্তারদের ডিস্টার্ব করছে। এরপর একটা কথা বারবার বলেছিলাম, একটা কথা এই প্রসঙ্গে এখানেও শেখাচ্ছি, মানসিক রোগীকে তার সামনে বাবা মা, তার সামনে কোনো আলোচনা নয়,
অনেকে এসে ডাক্তার কী কেস, আমার ছেলেদের মানসিক সমস্যা, বুঝলেন, এই করে এই করে। আমি এখানে বলবেন না এভাবে, আলাদা ঘরে আগে কথা বললে বলে দিই, আপনি কিন্তু আলাদা করে আগে বলবেন। সঙ্গে সঙ্গে আমি আলাদা করে ডেকে শুনিনি যে বলুন আপনি কি বলছেন, সামনে বলবেন না। মানসিক সমস্যা তার সামনে আলোচনা করা যায় না। সেই বাবা মাকে বারবার বললাম বহরমপুরের, ওর সঙ্গে আমার সঙ্গে যখন কথা বলবেন ওর সামনে থাকবেন না। সেই সামনে থেকে করেছে অবাধ্যতা। তারপর ছেলে সেইটা শুনেছে, শুনে আমাকে ফোন করে বলছে তুমি এই কথা বলেছ, তোমার মজা দেখাচ্ছি, আমি যাচ্ছি, তোমার গলা কেটে নেবো। কত বড় দুঃসাহস এই মহিলার! বারবার বারণ করা সত্ত্বেও নাটক করে চলেছে সেই ছেলের সামনে আমাকে এই ধরনের কথাবার্তা। আমি ওকে উপদেশ দিলাম পাড়ার ছেলেদের দিয়ে নিয়ে চলে যান, ওর সামনে বলে আবার ফোন দিয়ে দিচ্ছে ছেলে একটু কথা বলবে। ও বুঝতে পারেনি ছেলে এই কথা বলবে। আমাদের যে বন্ধু এনেছিল বললাম যে ঘাট ধরে এখান থেকে বের করে দাও, আর যেন কোনো যোগাযোগ না করে। সো পেশেন্ট, এটা বলার উদ্দেশ্য এটাও, দি ফিজিশিয়ান শুড হ্যাভ হিজ পার্সোনালিটি। সেই সাপের গল্প আছে, তোমাকে ফোঁস করতে বারণ করিনি। এক সাপকে এক সাধু বলেছিল তুমি কামড়াবে না, চুপচাপ বসে থাকবে, গাছের নিচে চুপচাপ বসে আছে। পাড়ার ছেলেরা বলে সাপ তো কামড়ায় না, ঢিল মারে। তখন সাধুকে আবার কমপ্লেন করলো কিন্তু তুমি কামড়াতে বারণ করেছো, আমি তো কামড়াই না, কিন্তু আমাকে ঢিল মারছে। বলে তোমাকে তো ফোর্স করতে বারণ করিনি। সো এ ডক্টর, এ ফিজিশিয়ান শুড হ্যাভ পার্সোনালিটি। উল্টোপাল্টা বকবে, উল্টোপাল্টা কথা বলবে, উল্টোপাল্টা কাজ করবে, তোমার পার্সোনালিটি তুমি বজায় রাখবে। আমার চেম্বারে ওয়েট মেশিন আছে, আমি দেখব ডাক্তার কোন রোগীর ওয়েট কী দরকার, কমছে না বাড়ছে, বাড়ানো বেড়ে যাচ্ছে তার কমানোর জন্যে, যার কমে যাচ্ছে কেন কমছে, পরের বারে কেমন থাকে দেখতে হবে, আমি দেখব। সামনে ছিল সব উঠে নাচতে আরম্ভ করলো, এই দেখ মেয়েকে তোল, ছেলেকে তোল। তাহলে আপনি উঠলেন কেন এখানে? তোমরা অনেকে কী করে ক্লাস, আমি বলি তোমার ব্যক্তিত্ব রাখবে, আপনি উঠলেন কেন? না এমনি দেখছিলাম। কেন? আপনি যখন ওজন দেখছেন তাহলে আপনি আমার চেয়ারে বসুন, বাকি কাজটা আপনাকে করতে হবে। আপনি তো হাফ ডাক্তারি করলেন, আমার তো ওটা স্টেশনের জন্য নয়, 1 টাকা দিয়ে ওজন দেখানোর জন্য নয়। ডাক্তার হিসেবে আমি রেখেছি, যার প্রয়োজন থাকে দেখবো। আপনি উঠলেন কেন আমার পারমিশন ছাড়া? আপনাকে এই চেয়ার, মিষ্টি কথায় লোককে মারতে হবে। এত খারাপ কথা আছে, মিষ্টি কথায় মারা, তুমি অন্য খারাপ কথা বলো না। তাহলে আপনি আমার চেয়ারে বসুন, বাকি কাজটাও করুন। সো এ ডক্টর শুড হ্যাভ এ পার্সোনালিটি। চিকিৎসকের আর কি গুণ থাকা দরকার, কি কর্তব্য দরকার, অনেক আছে, আমি কত বলবো আর। গিভ হোপ টু দ্য পেশেন্ট, পেশেন্টকে আশ্বস্ত করো, তাকে নেগেটিভ অ্যাটিটিউড করো না, সবসময় পজিটিভ মাইন্ডে রাখতে হবে। কিন্তু যে কেস বাঁচবে না, যে কেস খারাপ হবে না, অবধারিত মরতে চলেছে, তার বাড়ির লোককে বা তার গার্জিয়ান কাউকে বলার চেষ্টা করতে হবে, গার্জিয়ানকে বলার চেষ্টা। তা না হলে পরে বলবে রোগ ধরতে পারেনি, কেউ বলবে হোমিওপ্যাথি লাগে শেষ করলি, দেখলি তো রোগ ধরতে পারলো না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি 3 মাসে যদি মারা যায়, লাং ক্যান্সার হয়েছে, বেশি দিন বাঁচানো যাবে না, অন্তত আশেপাশে বাড়ির যে কোনো লোককে বলার চেষ্টা করি, রোগীকে বলবো না। তা নাহলে কিন্তু তোমার একটা খারাপ ধারণা হবে যে বোধহয় উনি রোগ ধরতে পারেননি। অনেকে কন্ট্যাক্ট করে টাকা নেয়, এখানকার কি শ্যামল দাস নাকি বাংলাদেশে যায়, আর বলে 30,000, 40,000, 50,000 কন্ট্যাক্টে টাকা নেয়। ছোটো লোকই কারবার, জীবনে কারোর সাথে করবে না। ডাক্তারের নির্দিষ্ট একটা রুল থাকবে, আমি এই টাকা নিই, না পারলে কম নেব না। এভাবে কন্ট্যাক্টের চিকিৎসা অনেকেই করে। এই ধরনের বাঁধরামো আমার কোনো ফলোয়ার যেন না করে, কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা কেউ করবেন না। গ্যারান্টি দিয়ে, হ্যাঁ গ্যারান্টি দিয়ে দিচ্ছি, ক্যান ইউ গিভ গ্যারান্টি টু ইউর ওন লাইফ? তুমি কি তোমার নিজের জীবনের গ্যারান্টি দিতে পারো? তুমি গ্যারান্টি দিয়ে রোগ সারাচ্ছ। সো এই কাজ করা যাবে না। কে রোগীকে পাঠালো, কৃতজ্ঞতাবোধ থাকা দরকার। অনেকে এটা করে না। আমি সবসময় প্রায় জানার চেষ্টা করি, নতুন কেউ আসলে আপনি কিভাবে আসলেন, আপনি কীভাবে না, আপনার ছাত্র পাঠালো অমুক ডাক্তার, বাংলাদেশ থেকে অমুক ডাক্তার পাঠিয়েছে, আমি এটা খেয়াল করি, কারণ তার প্রতি কৃতজ্ঞতা থাকা দরকার আমার। সে আমাকে ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে, আমাকে বিশ্বাস করে, আমাকে ভক্তি করে, তাই রোগীটা পাঠিয়েছে। তাই সবসময় রেফার্ড বাই তোমার প্রেসক্রিপশনে লিখে রাখতে পারো, রেফার্ড বাই, কে পাঠিয়েছে, তোমাকে তো ভালোবেসে পাঠিয়েছে, তোমাকে শ্রদ্ধা করে পাঠিয়েছে। তাহলে সেই লোকটা, সে তোমার একজন বন্ধু, সে তোমার একজন ফলোয়ার, সে তোমার একজন আস্থাভাজন, তোমাকে তার প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। তাই আমি এটা মেনটেন করি, কে পাঠিয়েছে সে যেই হোক,
তার প্রতি আমার কৃতজ্ঞ থাকার দরকার। যে কোনোভাবেই আমাকে তাকে মনে রাখতে হবে, কৃতজ্ঞ থাকি আমি। নেভার ক্রিটিসাইজ টু এ ফিজিশিয়ান, অন্য কোনো ফিজিশিয়ানকে ক্রিটিসাইজ না। আমি যেটা করি ভিডিওতে ক্রিটিসাইজ না, আমি হেলদি ডিসকাশন করি। দেখুন এই ডাক্তার এই ওষুধ দিয়েছে, আচ্ছা উনি এই ওষুধ দিয়েছে, আমি এই চয়েস করেছি। 10টা 15টা দিলে আমি ক্রিটিসাইজ করি, এটা তুমি কী শিখেছো, এটা তোমার চিকিৎসা, কিন্তু ও খারাপ, ও বাজে, ও তোমার শেষ করে দিয়েছে, এসব বলি না। এই ধরনের ক্রিটিসাইজ না করাই ভালো। সো অনেক কিছু বলা যায়। মেডিসিন নিজে সার্ভ করার চেষ্টা করতে হবে, রোগী যেন অন্য জায়গা থেকে হ্যারাসমেন্ট না পায়, কে কী দিচ্ছে না দিচ্ছে বোঝা যায় না। তাই ওষুধ সবসময় নিজে দিতে পারলেই ভালো, নিজের কাছে ওষুধ রেখে দিতে পারলেই ভালো। আমিও অনেক সময় অনেক ওষুধ দোকানে বসেছি, দৌড়ে চলে আসে, স্যার এটা নেই, তাহলে কি এইটা দেবো? খুব সমস্যায় পড়তে হয়। কোনো ছোটোখাটো দোকানগুলোতে কীভাবে কী ওষুধ দিচ্ছে, এই বাংলাদেশে প্রচুর পেশেন্ট আমি দেখি, আমি খবর পাই যে ওষুধ ঠিক নেই, কী ঢেলে দিচ্ছে, বলছে বড় ফাইল থেকে ঢেলে দিচ্ছে, আদৌ কাজ হচ্ছে কি না, কী করছে, বলছে নাকি নকলের মাস্টার, মেড ইন জার্মানি লিখে দিচ্ছে নিজেরা, এইসব করছে। ওষুধ একটা কিন্তু সমস্যা তোমাকে আরোগ্য করতে গেলে। তাই অরিজিনাল ওষুধ কিনে, ভালো কোম্পানির ওষুধ কিনে নিজে সার্ভ করতে হবে। সেন্টেসিমেল ওষুধ যথেষ্ট, সবসময় 50 মিলিসিমাল করে আজকাল একটা রেওয়াজ হয়ে গেছে, পাচ্ছি না। হ্যানিম্যান তার আগের জীবনে, কেন্ট, ন্যাশ আর অন্যান্য সবাই, ঘটক, শঙ্করন, পাঠক, রাবার্ট, প্রত্যেকেই 30-200 1M দিয়ে রোগ সারিয়েছে, তুমি পারবে না? তাই 50 মিলিসিমাল ওই সহস্রতমিক করে মাথা ঘামানোর দরকার নেই। 30-200 1M দিয়েও রোগ সারে, 3টে ওষুধ রাখলে হয়ে যায়, যেখানে 50 মিলিসিমাল অনেক রাখতে হয়। আমাদের এখানে সুবিধা আছে, হ্যাপকো কোম্পানি একটা বানায়, তাদেরকে বিশ্বাস করা যায়, তাই রাখি অনেক সময়, কিন্তু নট নেসেসারিলি 30-200 1M দিয়ে রোগ সারবে না। তো ওষুধ নিজে সারার চেষ্টা করতে হবে। ডাক্তারবাবু আমার রোগটা কতদিন ধরে সারবে, কতক্ষণ, এটা প্রশ্ন উত্তর দেওয়া খুব কঠিন। বলতে হবে আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আপনাকে আরোগ্য করার চেষ্টা করতে পারি। এই ধরনের নানান সমস্যা আছে, কি কি সমস্যা হয় চিকিৎসকদের আলোচনা আমি করলাম, অনেক সময় হয়ে গেছে। যেচে কাউকে কোনো ওষুধ বলতে চেও না। ফেসবুকে কেউ লিখলো আমার এই কান কটকট করছে, আমার লিঙ্গ ছোট হয়ে গেছে, কে কী ওষুধ বলবে না, আবার লাফিয়ে পড়ে ওষুধ বলতে আরম্ভ করে, খুব খারাপ। ডু নট অফার ফ্রি অ্যাডভাইস, ডু নট গিভ ফ্রি মেডিসিনস, ডু নট অফার অ্যাডভাইস অর মেডিসিন আনলেস ইউ আর আস্কড। তোমার কাছে আসুক, তোমাকে জিজ্ঞাসা করুক। দি ভ্যালু অফ এনিথিং দ্যাট ইজ গিভেন ফ্রি ইজ জেনারেলি নট ওয়েল রিয়েলাইজড টু দ্য সোসাইটি। অল্প আমি পড়াতে কম টাকা নিই, কিন্তু ফ্রিতে না। কারো অসুবিধা হলে সে আমার গুরুত্ব দিচ্ছে তাই ফ্রি চাইছে, সেটা আলাদা। যেচে উপদেশ দেওয়া, যেচে ওষুধ দেওয়া, যেচে চিকিৎসা করতে দেওয়া, ইট ইজ ভেরি ব্যাড। ডু নট টেল লাই টু দ্য পেশেন্টকে কখনো মিথ্যা কথা বলো না। সবসময় সত্য। আপনাকে ওষুধ কি ন্যাট্রামির দিলাম, আমাকে কেউ জিজ্ঞাসা করলো, যদি বলতেই হয় ন্যাট্রামিরই দিয়েছি। কোনো চিকিৎসক জিজ্ঞাসা করলো আমি মিথ্যা কথা বলি না, কারণ একদিন যদি সে জেনে যায় তাহলে নিজের মান সম্মানটা কোথায় থাকবে। ডু নট ক্রিটিসাইজ টু দ্য আদার মেডিসিন, আদার মোডস অফ মেডিসিন। অ্যালোপ্যাথিক সিস্টেমকে সবাই ক্রিটিসাইজ করে, আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা। অ্যালোপ্যাথিক চিকিৎসা সেই হ্যানিম্যানের যুগে নেই। দেশ থেকে পোলিও তাড়িয়েছে কারা, স্মল পক্স তাড়িয়েছে কারা, ডিপথেরিয়া তাড়িয়েছে কারা? অ্যালোপ্যাথি ক্রিটিসাইজ। ব্রেনে এতটা রক্ত জমে গেছে, তোমার কোনো ওষুধে বের করতে পারবে? অ্যাপেন্ডিক্স পচে গলে গেছে, তোমার ওষুধে ঠিক করতে পারবে? গল ব্লাডার ফুল অফ স্টোনস, কমন বাইল ডাক্টে আটকে গেছে, তোমার ওষুধে বের করতে পারবে? সো ডিফারেন্ট মোডস অফ ট্রিটমেন্ট আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। সো ডু নট ক্রিটিসাইজ হার্ডলি, rudely, badly to the other system of medicine. শিখতে হবে, শেখার কোনো শেষ নেই, কিন্তু ভুল শিক্ষা লাভ ক্ষতি করবে। লার্ন ফ্রম এভরিওয়ান, সবার কাছ থেকে শেখো। লার্ন ফ্রম এভরিহোয়ার,
সব জায়গা থেকে শেখো। লার্ন ফ্রম এভরি সোর্স, সব সোর্স থেকে শেখো। লার্ন ফ্রম এভরি ইনসিডেন্ট অ্যান্ড ইট অ্যাপ্লাই অ্যান্ড ইউটিলাইজ। লাইফ ইজ এ গ্লোরিয়াস অপরচুনিটি। লাইফ ইজ এ গ্লোরিয়াস opportunity. Utilize this opportunity to the maximum so that we can say the end of Hanuman said. Hanuman যেমন বলে গেছে, I was not lived in vain, non inutilis vixi, আমি বৃথা জীবন ধারণ করিনি, সেই রকম যেন আমরা বলতে পারি। আজ এই শিক্ষক দিবসে এইটুকু বক্তব্যের মধ্য দিয়ে আবার আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকুন। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বাঁচিয়ে রাখার জন্য, হোমিওপ্যাথিক সিস্টেমকে এই উপমহাদেশে বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই। সবাইকে ধন্যবাদ।